অফিসগুলো খুলতেছে কিভাবে? আওয়ামী লীগ কার্যক্রম শুরু হয়ে যাবে সেটি আপনি বলছেন? অফিস খোলা মানে কি? কার্যক্রম যদি শুনে তাহলে লক থাকলে সমস্যা কোথায়? অফিসের তালা খুললে আর বন্ধ যদি পার্থক্য না হয় তাহলে খোলার দরকার কি? প্রশাসন কি সরকারের নিয়ন্ত্রণে না আওয়ামী লীগের নিয়ন্ত্রণে? কেন বলছি কথাটা? শুনলে সবাই আসমান দিয়ে পড়বে। আওয়ামী লীগের নিয়ন্ত্রণে কেন? আপনি তো বলছেন যে এই প্রশ্নটা আপনি সেই জায়গাটাই আসছি, সেই জায়গাটাই তো আসতেছি। পুলিশ জানে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জানে, প্রশাসন জানে। তো আওয়ামী লীগ কিন্তু গত 17 মাস বা 18 মাস মাঠে নামেনি, মানে তাদের যেহেতু প্রচার নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, সেই আদেশ কিন্তু এখনো বহাল, উইথড্র হয় নাই। তাহলে সরকারের পরিবর্তন হয়ে গেল, সরকারের পরিবর্তন হয়ে গেল এবং ওত নেওয়ার আগেই তালা খোলা শুরু হলো নানান জায়গায়। কোথাও আমি গিয়ে সাথে খুলে দিলাম, কোথাও শরীফ বেগ গিয়ে সাথে খুলে দিল, আবার কোথাও নিজেরা খুলতেছে। তাহলে কি মানে, অর্থাৎ তারা নিশ্চিত হয়ে গেল যে ওই সরকার চলে যাওয়ার মানেই হচ্ছেই আমরা ধরাছোঁয়ার বাইরে এখন। তাহলে আদেশ কিন্তু বহাল আছে, আপনি কাজটা করতে পারবেন না। এবং বলা হয়েছে যে আগের সরকার প্রশাসনিকভাবে মারাত্মকভাবে ব্যর্থ। তাহলে নতুন সরকার যে আসলো, সবার আগে তালাটা খোলা হইলো কেন? মানে তালা খুলতেছে। আমি কিন্তু কোনোটার বিরোধী না, কিন্তু কার্যক্রম তো নিষিদ্ধই আছে এখন। আরে কার্যক্রম নিষিদ্ধ, তাহলে আপনি অফিস যখন খুলতেছেন, আপনি কার্যক্রম অফিসে বসাও কার্যক্রম, আপনি কার্যক্রম নিষিদ্ধ মানে কি? এটা অফ থাকবে। আপনি কার্যক্রম উইথড্রলে তো আপনি অটোমেটিক খুলবেন। ও তাহলে খুলতে পারবেন, এরপর বৈশা চা খাইতে পারবেন, এরপরে আলাপ করতে পারবেন, তারপরে মিছিল করতে পারবেন। কথার কথা বলছি, আমি কিন্তু তাদের ওইটার বিরোধী না। আমি আমার আইনের কথা বলছি যে আমার আইনটা কোথায়। মানে নির্বাচিত সরকার আসলেই যে আইনটা কার্যকর হয়ে যাবে বা তারা বেশি, প্রশাসন বেশি ইফেক্টিভ হবে, সেটা আমি দেখতেছি না। এখন আসেন, যতক্ষণ পর্যন্ত উইথড্র না হয় আপনি অফিস খুলতে পারবেন না, কিন্তু আপনি খুলে ফেললেন কিভাবে? যে সরকার আসছে, সরকার আসার পর যদি তার এরকমভাবে সরকার আমাদের ফেভারেবল এবং প্রশাসন আমাদের কিছু বলবে না, এই দুইয়ের সমন্বয় পাইছে বলে এটা খুলতেছে, তা নাহলে খোলে কিভাবে? আপনি, এটা সিম্পল বিষয়। এখন আসেন, যেমন ধরেন যদি বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সমস্ত সিদ্ধান্ত নিছে সেগুলো মানতে বাধ্য নয়, আমি সব দিকই বলতেছি যে তারা মানবে না, অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত দিছে সেই জন্য মানলাম না, সে ধরনের কোনো বক্তব্য সেজন্য বক্তব্য আসেও নাই। তাহলে আমি আলটিমেটলি দেখতেছি যে আমার, মানে এটা যদি আপনি আইনি চেহারা ধরেন, আপনি প্রাথমিকভাবে আমি দেখতেছি যে প্রশাসন কাজ দেখাচ্ছে না। আপনি খুলেন কিভাবে? সোজা সিম্পল হিসাব। আমাদের তো সাথে সাথে এখন পাইতে হবে যে এই আওয়ামী লীগের অফিসগুলো খোলা সঠিক হয় নাই এবং আইনি অ্যাকশন নেওয়া উচিত। হয়তো আওয়ামী লীগের লোক ভাবতে পারে অথবা বিএনপির লোক ভাবতে পারে কি আমি তাদের এই আওয়ামী লীগের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে, নো, আমি বলছি ওই সরকার থাকলে আমরা বারবার বলেছি যে প্রশাসন কাজ করছে না এবং এটা সরকারের দায়। তা সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগ অফিস খুলে ফেলতেছে, কোথাও কোনো প্রতিক্রিয়া নাই, এটা কিসের লক্ষণ? এটা আমার প্রশ্ন, এটা কিসের লক্ষণ? এবং আওয়ামী লীগের অফিসের তালা খুলছে, এটার মানে ইনডাইরেক্টলি আপনি ধরতে পারেন যে যেহেতু সরকার বাধা দিচ্ছে না, প্রশাসন বাধা দিচ্ছে না, তাহলে আওয়ামী লীগের তালা খোলা মানে আওয়ামী লীগের নিজের খোলা আর সরকারের খুলে দেওয়ার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। সুতরাং আপনি হিসাব করতে পারেন আমরা সামনের দিক কোথায় যাব। কেননা কেউই আমরা আইন মানতেছি না। যেহেতু আইন সামনের দিকে কোথায় যাব, তাহলে আপনি বলছেন বা আপনি কি চিন্তা করছেন? এই যে শুরুই তো হইলো যে আপনার আইনের উপর নিয়ন্ত্রণ নাই, আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি এটা তো আমার আইনস্টাইন হইতে হবে না, কার্যক্রম নিষিদ্ধ আছে তো, অফিসগুলো খুলতেছে কিভাবে? তাহলে অফিসগুলো খুলতেছে কিভাবে? আওয়ামী লীগ কার্যক্রম শুরু হয়ে যাবে সেটি আপনি বলছেন? অফিস খোলা মানে কি? কার্যক্রম যদি শুনে তাহলে লক থাকলে সমস্যা কোথায়? অফিসের তালা খুললে আর বন্ধ যদি পার্থক্য না হয় তাহলে খোলার দরকার কি? আমি বুঝাইতেছি ওইটা। আমি আওয়ামী লীগের বিরোধী না, আওয়ামী লীগ মাঠে নামুক, রাজনীতি তার ব্যাপার, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার আইন প্রশাসন, যেটা আমরা 17 মাস ব্লেম দিলাম,
যে নির্বাচিত সরকার ক্ষমতা আসলেই আমরা দেখবো আইনের আলাদা চেহারা, সেটা কোথায় পাচ্ছি? বরং নির্বাচিত সরকার আসার পর তো অফিসগুলো খুলতেছে। এই বিষয়ে হয়তো সরকারের পক্ষ থেকে বক্তব্য হয়তো সরকার পরিষ্কার করবে বিষয়টি। শঙ্কার জায়গা দেখছেন কিনা যে বিষয়টি সুজন অ্যাড্রেস করেছে যে আসলে যে শপথ অনুষ্ঠানে না যাওয়া, সেখান থেকে কি ঐক্যের কোনো বিরোধ বা ফাটলের শপথ মানে আপনি বলছেন মন্ত্রী পরিষদের শপথ হয়ে যায়নি? না না, শঙ্কা কি হবে না হবে বড় কথা না। বড় কথা হচ্ছে যে আপনি যখন 2/3 মেজরিটি পেয়ে যায় কেউ, তখন যদি সে কিছু কেয়ার না করে, অবজ্ঞা করে, অবহেলা করে, কিছু করার নাই। বিষয়টা ওইখানে। কেননা কতগুলো বিষয় আছে, আপনি যদি বলেন যে আইনে নাই, তো আইনে তো সব থাকবে না। যেমন ভাই বোনের সম্পত্তি কি, ভাই পায় ডাবল, বোন পায় ভাইয়ের অর্ধেক, তাই না? এখন ভাই আর বোন মিলে যদি বলে যে না আমরা দুজন সমান সমান নিব, তাতে তো ওই যে মুসলিম লতে তো তা নাই। মুসলিম লতে আছে ভাই ডাবল পাবে, বোন ভাইয়ের অর্ধেক পাবে। কিন্তু ভাই বোন মিলে যদি বলে দেন আমরা দুজনে সমান ভাগ করে নিই, তাহলে আইনে কিছু আসে যায় না। তা আমরা এখন যেমন কথা তুলতেছি, আইনে নাই, কি নাই? আইনে গণভোট নাই, কিন্তু আমি তো গণভোট মেনে নিছি, গণভোট করব। গণভোট করার জন্য সরকার একটা অধ্যাদেশও জারি করছে, তার ভিতরে বলা আছে গণভোটটা ফাইনালি কার্যকর কিভাবে হবে। না হইলে সেটা ভিন্ন কথা। গণভোট মেনে নিলাম, নির্বাচনের সময় বললাম যে হাতে ভোট দাও, আমরা তো মেনে নিলাম। তো মেনে নেওয়ার পর যদি আমরা এখন দুইটা ওত নেওয়ার কথা, একটা নিলাম সংবিধান সংস্কার হিসেবে, আরেকটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে, আপনি তখন নিচ্ছেন না। আপনি যদি না নেন কি করার আছে? এখন আপনি নিচ্ছেন না বইলে আবার মন্ত্রী পরিষদে আমরা গেলাম না, মানে যারা গেল না তাদেরই বা কী করার আছে? এখন এটা তো মনে করেন শঙ্কা বলতে কি, আপনার ফ্রম ডে ওয়ান তো একটা মতবিরোধ, একটা অনৈক্য যেটা চলমান ছিল 8 মাস, তারপরে গেলাম গণভোটে, আবার চলে আসলো, সেই শঙ্কার জায়গা তো রয়েই গেল। এখন শঙ্কা বলতে সবসময় পার্লামেন্টে আইনি লড়াইটাও তো শঙ্কা। এখন এই যে আমি যদি না মানি, এখন আমার 2/3 মেজরিটি আমি মানলাম না, তো কি হবে? মানলেন না যখন আপনি যে সংবিধানে নাকি বলছে 2টা শপথ নাই, একটা শপথ আছে সংসদ সদস্য হিসাবে নেবেন, তো সেটা তো সেই সংবিধান মোতাবেক আপনার নির্বাচনটা হইতে হবে। সেই সংবিধান মোতাবেক নির্বাচন হইতে গেলে তো প্রধানমন্ত্রীর ক্ষমতায় থেকে 3 মাস মেয়াদ থাকতে নির্বাচন হইতে হবে। সেই সংবিধান থাকলে তো আপনাকে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে, কোনো কারণ না হলে আরও 90 দিন, 180 দিনের মধ্যে নির্বাচন হইতে হবে। সেখানে আপনি ফেব্রুয়ারি 2026 আমরা নির্বাচন করলাম কি হিসাবে? আমরা মেনে নিছি বলে, আমরা মেনে নিছি, এটাই হলো আইন। এখন আপনি যদি বলেন লিখিত নাই, সেটা তো ভিন্ন কথা। সংবিধান মোতাবেক নির্বাচন হলে তো অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছে? সে দিল নির্বাচন, আমি সেই নির্বাচনে গেলাম, তো সেটা আমার পক্ষে আইলো, আমি নিয়ে নিলাম, আমি গণভোট নিলাম না, গণভোট মানলাম না, কিছু করার নাই। কারণ বাংলাদেশে তো নতুন না আমাদের। যদি বিষয়টা এমন হইতে, এটা নতুন না, এটা ওই 53 বছরের ইতিহাস এরকম। গণভোট মানার না মানার কথা তো কেউ বলছে না। গণভোট তো মানছি না, তো গণভোট তো আমি মানছি না। গণভোট মানলে তো গণভোটের আলোকে সংবিধান সংস্কার করবেন, সেজন্য সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনি ওত নিবেন। আপনি ওত না নিলে মানলেন? ওত না নিলে তো মানলেন না, আপনি তো বসতে হবে এটি নিয়ে। আপনি ওত না নিলে তো এটি নিয়ে বসবেন না। এইবার আসেন যে এই আমি এই যে গণভোটের কথা যেটা আমরা বলছি, এইটা যদি আপনি এখন কার্যকর না করেন, তাহলে কি হবে? কিচ্ছু হবে না। কিন্তু আপনি যদি এটা কার্যকর না করেন, আপনি তো ইউনূস সরকার যে নির্বাচনটা দিছে, সেই নির্বাচন মোতাবেক তো ওই সংবিধানটা আপনি কিভাবে আপনি ঢুকতে পারবেন? আমরা আসলাম, বসলাম, 2/3 মেজরিটি আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি তো নির্বাচন তো আপনাকে ওই সংবিধান মোতাবেক কেউ দেয় নাই। ওই সংবিধানের মেয়াদ থাকার 3 মাসের আগে দেয় নাই, কিংবা মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 90 দিন 180 দিনের মধ্যে হয় নাই ওই সংবিধান মোতাবেক। তাহলে এই নির্বাচনটা হলো কীভাবে? এখন আপনি আমার কাছে মনে হয় এটা সবাই জানে, বা আমি আইনজীবী হিসাবে বলতেছি, শরীফ ভাই তো বলবে যে উনি আইনে একটা বিধান আছে, যে বললাম আমি যদি মেনে নেই, তখন এখান থেকে আমি আর সরে যেতে পারবো না। এটা আইন। আমি আইনের সেকশন বলতেছি না। সাধারণ লোক বলবে, আবার যদি সেকশন বলি, তাহলে কিছু কিছু আইনজীবী বলবে, উনি এখানে আরেকজন আইনজীবী থাকলে আইনের বিধানটাই হলো, আপনি যদি একটা জিনিস মেনে নেন,
যেমন দুই পক্ষে কোর্টে মামলা হচ্ছে, দুই পক্ষ একটা জমাজমি নিয়েই মামলা হচ্ছে, কোর্ট অনেক সময় বলে হ্যাঁ মামলা শেষ করেন, মুমূর্ষ সময় গিয়ে বললাম যে না আমরা দুই পক্ষ আপোষ হয়ে গেছি, কোর্ট একটা সিঙ্গেল স্টেপ নিতে পারবে না। আমরা দুই পক্ষদের ইয়েস আমরা আপোষ হয়ে গেছি, কেমনে হয়েছি সেটা ভিন্ন কথা। তা আমরা আপোষ হয়েছি কিন্তু এই সমস্ত দিক দিয়ে, গণভোট, নির্বাচন, এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা আপোষে আসছি। এখন আইসে যদি আপনি এখান থেকে সরে যান সেটা তো ভিন্ন কথা, আপনি সরতেই পারেন, সরতে পারলে তো আমরা নতুন কিছু পেলাম না। সেখানে কি আসলে আপোষের জায়গা কি দেখছেন না যে আপোষ হতে পারে? আমরা তো এখনো হতাশ হচ্ছি না, শঙ্কার জায়গা বলছেন বলে বলছি, আমরা বলিনি এটা, ওই যে সুজন বলছে ফ্রম ডে ওয়ানই তো আমরা দেখা যাচ্ছে যে আমরা এত কিছুর পরেও একটা জায়গায় আসতে পারলাম না। দেখা যাক, আর যদি একান্তই আমরা আসতে না পারি, এড়ায় যাই, দিলাম না, 2/3 মেজরিটি আমরা বসে গেলাম, চললে এটার যদি কোনো কনসিকুয়েন্স হয়, কি কনসিকুয়েন্স হতে পারে সেটা ভবিষ্যতে আমরা দেখব। জি, ভবিষ্যতে দেখা যাবে আসলে কি হয়। আমাকে শরীফ ভাই, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শপথ গ্রহণ না করাকে জুলাইয়ের অপমান আখ্যা দিয়ে তিনি বলেছেন, জুলাই না হলে তারেক রহমান কি প্রধানমন্ত্রী, আমি কি বিরোধী দলীয় নেতা হতে পারতাম? অপমান বলেছেন। ধন্যবাদ। জুলাই নিয়ে তিনটা মত আছে। একটা অংশ আছে যারা জুলাইকে অস্বীকার করে, জুলাইকে ধার কাছে আসতে দেয় না। আর একটা অংশ আছে যারা জুলাইয়ের প্রকৃত যে প্রত্যাশা সেটি পূরণ হোক সেটি চায়। আর একটা অংশ আছে যারা হচ্ছে জুলাই ব্যাপারী, জুলাইকে হাটে ঘাটে মাঠে বিক্রি করে। কারা? গত 1.5 বছরে বিক্রি হয়েছে নানাভাবে। আপনার যখন প্রয়োজন হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করত, আর এখন আপনি দেখবেন যখন প্রয়োজন হচ্ছে তখন জুলাইটাকে ব্যবহার করছেন, সংস্কারটাকে তখন ব্যবহার করছেন। আপনি যখন পার্লামেন্টে নমিনেশন দিবেন তখন জুলাইয়ের প্রস্তাবনা আপনার প্রয়োজন হচ্ছে না, কিন্তু যখন বার্গেনিং করবেন তখন আপনি বারবার জুলাইকে সামনে নিয়ে আসছেন। বাংলাদেশে আপনি স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের বিএনপির যে ক্ষমতা, তার যে জনপ্রিয়তা, তার যে সাংগঠনিক শক্তি, এটি অন্য কোনো রাজনৈতিক দলের হলে 1.5 বছর আগে নির্বাচন হয়ে যেত। বিএনপি সংস্কার চেয়েছে, 31 দফা নিয়ে এসেছে, তখন পর্যন্ত বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়নি। আমরা এখন বারবার চেষ্টা করি বিএনপিকে সংস্কারের শত্রু এটি প্রমাণ করার জন্য। বাংলাদেশে বারবার চেষ্টা করি, এইখানে ওই কি বলে, এখানে যারা বামরা আছে এরা হলো আওয়ামী লীগের সাথে ছিল, তাদের কর্মীরা মারা গেছে। এইখানকার শুদ্ধ শক্তি কারা? শুদ্ধ শক্তি হচ্ছে আমরা। বিএনপি খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, আমরা শুদ্ধ শক্তি। জামাত তার বট বাহিনী সেই ঠিক করে দিচ্ছে যে এইখানকার কাকে কাকে সার্টিফিকেট দেওয়া যায়। জুলাই সার্টিফিকেট। বট বাহিনী কারা আসলে? এই যে সোশ্যাল মিডিয়াতে নারী থেকে শুরু করে শিশুর থেকে শুরু করে ভিন্ন মতের হলে, প্রতিপক্ষের হলে অশ্রাব্য ভাষায় যাদেরকে গালাগালি করে, যারা বিভিন্ন পক্ষের দিকে কোনো দিকে একটু বেশি কোনো দিকে কম, যাদের আচার আচরণে অতিষ্ঠ হয়ে জামাতের আমির নিজেও, এই ভদ্রলোক একাধিকবার বলেছেন এই আচরণগুলো বন্ধ করার জন্য। আমি ওই অংশে যাচ্ছি না। আমি আপনাকে, আপনি এখন দেখবেন এই যে আলোচনাটা না, কালকে আপনি ইউটিউবে দেখবেন অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, মতের অমিল হলেই গালাগালি। এবং এটার যে ইম্প্যাক্ট আছে, এই যে ভোটে তারও যে ইম্প্যাক্ট আছে, এটা এরা এখনো ধারণা করে না। বিএনপি কি করবে না করবে এটা বিএনপির ব্যাপার, তবে পাবলিকের ম্যান্ডেট বিএনপি পেয়েছে। গণভোটের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য প্রশ্ন জন্ম দিয়েছে গণভোট। আপনি সংবিধান অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। আমি তো আপনাকে জিজ্ঞেস করব যে এই রকমের আধা কাঁচরা সংবিধান নিয়ে আপনি এই পর্যন্ত কেন এসেছেন? আপনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি সেই সময় সংবিধান বাতিল করেননি কেন? আপনি সংবিধানের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, আর তার ভিতর থেকে যদি সংকট তৈরি হয় আপনি বাইরে এসে বলবেন কেউ কথা রাখেনি। তো আপনিও তো কথা রাখেননি, কথা কে কে রাখেনি? আমরা যদি একজন একজন দেখি, কেউ তো কথা রাখেনি। এই যে অনৈক্য, জুলাইয়ের যে অনৈক্যগুলো তৈরি করলেন, কেন, কি কারণে? আপনি উদীচী অফিসে আগুন দিতে হয় কেন? উদীচীতে এই গণ অভ্যুত্থানের কারফিউ ভাঙ্গা প্রথম সাংস্কৃতিক সংগঠন, কেন প্রথম আলোতে আপনি আগুন দিবেন? কেন ডেইলি স্টারে আপনি আগুন দিয়েছেন? ডেইলি স্টার প্রথম আলো কি এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল না? আপনার কর্মীরা গিয়ে আগুন দিয়েছে, এই কাজগুলো আপনারা করিয়েছেন। এখন এসে বলছেন বিএনপি কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। আরে প্রথম দিন থেকে বিশ্বাসঘাতকতা কে করলো এই গণ অভ্যুত্থানের সাথে?
প্রত্যেকটা মানুষকে ধরে ধরে ট্যাগ করে করে আপনি তাকে ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের দালাল। যেই আপনার পক্ষে নাই সে হলো ফ্যাসিবাদের দালাল। আপনি এই পক্ষের শক্তিকে বিভক্ত করেছেন। আপনি গণভোটে সরকার অংশ নিতে পারে না। নির্বাচন কমিশন, কোন নির্বাচন কমিশন? শেখ হাসিনার নির্বাচন কমিশন না। এই গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে কমিশন গঠিত হয়েছে সেই বলছে যে সরকার এই প্রচারণা চালাতে পারে না। আপনি কেন চালিয়েছেন? সরকার এটি চালাতে পারেন, এটি দণ্ডনীয় অপরাধ। এটি তো আওয়ামী লীগের ইলেকশন কমিশন তো বলেনি। এই গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে গঠিত যে ইলেকশন কমিশন, আপনার এক জেলায় টোটাল যে ভোটার, গণভোটে তার থেকে 1.5 গুণ বেশি ভোট পড়ে, হা ভোট। কোথা থেকে আসে? শরীফ ভাই, আপনার কাছে আবারও আসবো। প্রশ্ন রেখেছেন শরীফ ভাই বেশ কিছু, সংবিধান নিয়েও কথা বলছিলেন। সংবিধান সংস্কার করার কথা উঠেছিল 5 আগস্টের পরে। সংবিধান পুনরায় নতুন করে লেখা হবে কিনা, এই সংবিধান চলবে কিনা, অনেক কথা আমরা 5 আগস্টের পর শুনেছি। কি হলো আসলে শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত তো আমরা সেই সংবিধান সংস্কারের নামেই আমরা গণভোটে গেলাম। এটা তো এমনি এমনি হয় নাই। 8 মাস ধরে মানে দৌড়াদৌড়ি কইরে তারপর আমরা গণভোটে গেলাম। এটা তো সংবিধান সংস্কার করার জন্যেই। এখন যদি ইভেন আপনার এই ক্ষমতাসীন যে দল আজকে, তাদের চেয়ারম্যানও তো বলছে গণভোটে হাতে ভোট দিবে। আমি তো মনে করি তারপরেই গণভোট জয়যুক্ত হয়েছে। আপনার ভোট নিয়ে যেটা বললো যে এক জায়গায় বেশি কাস্ট হয়েছে, সরকারের ব্যাপার কি নির্বাচন, সেই বিতর্ক তো আছেই।